দার্জিলিং। বাঙালির হৃদয় পাহাড়ের প্রতি যে প্রেম, তার প্রথম পাঠ এই শৈল শহরের কাছ থেকেই। ব্রিটিশ আমল থেকেই দার্জিলিং ছিল গরমের ছুটি কাটানোর এক আদর্শ আশ্রয়। আজকের ভিডিওতে থাকছে ম্যালের একদম কাছেই একটা ভালো হোটেলের ঠিকানা, দার্জিলিংয়ের সেরা একটা রেস্তোরাঁর খোঁজ, আর কেনাকাটি করার দারুণ দোকানের সন্ধান। সঙ্গে থাকছে দার্জিলিংয়ের সব দর্শনীয় স্থানের তথ্য এক ভিডিওতেই। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। এই দুদিনের দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা তোমাদের আগামী দিনে কাজে লাগবে এই আশা রইল। তাহলে চলো শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 1 মে, এখন বাজে 8:20। আমরা রেডি হয়ে গেছি, গাড়ি চলে এসছে, আমরা বেরিয়ে পড়ছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো আমাদের সাথে তোমরাও থাকো, একসাথে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। এই যে আমাদের গাড়ি এসে হাজির, একে একে উঠে পড়ছি। একটার পর একটা নিউ জলপাইগুড়ির রাস্তা পেরোচ্ছি, আর তার সাথেই এক্সাইটমেন্টটা যেন একটু একটু করে বাড়ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই পাহাড় দেখতে পাবো। পাহাড়ের প্রতি ভালোবাসার টানেই বারবার ছুটে আসি এখানে। এই অংশটা আমি ভীষণ পছন্দ করি, যখন ধীরে ধীরে চারপাশটা বদলাতে থাকে, সবুজের পরিমাণ চোখে পড়ার মতো বাড়ে, আর হাওয়ার মধ্যেও একটা ঠান্ডা ভাব চলে আসে। রোহিণীর দিকে যত এগোচ্ছি, চারপাশে গাছপালা ঘন হচ্ছে, আর হাওয়াতেও যেন পাহাড়ি একটা ছোঁয়া এসে লাগছে। ওই তো শেষমেশ পাহাড় ধরা দিল চোখের সামনে। জানলার বাইরে তাকাতেই দেখা গেল দূরে নীলচে রঙের পাহাড়ের রেখা। আহা, মনটা যে কতটা ভালো হয়ে গেল তা বলে বোঝানো যায় না। এই রাস্তা, এই পরিবেশ আমার বড় প্রিয়। পাহাড়ি রাস্তা মানে একটার পর একটা বাঁক, উঁচু নিচু পথ, আর ছোট বড় পাহাড়ি গাছপালা, নাম না জানা বুনো ফুল, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি চারপাশে। এখন 10টা বাজে, আর আমরা ফার্স্ট স্টপে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। এটা আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। আমরা চেয়েছিলাম একটু পাহাড়ে হালকা উপরে উঠে তারপরে ব্রেকফাস্ট করব। আমাদের এই খাবারের জায়গাটার নাম রোডিস ভিউ। খাবারের দাম মোটামুটি দেখতেই পাচ্ছ। আর এই ক্যাফেগুলোর বা এই খাবারের জায়গাগুলোর মজা হলো ভিউ। ভিউটা এখান থেকে একবার দেখাই। খেতে এসেছি, এবার একটু সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমাকে তো তোমরা সবাই চেনোই। তৃষান, কালকে তৃষানকে দেখে নিয়েছো, আজকে বৌদিকে দেখে নাও, আর দাদাকে দেখে নাও। আর প্রসেনজিৎ নেই, প্রসেনজিৎ গেছে বাইরে খাবার অর্ডার দিতে। ভিউটা অসাধারণ সুন্দর এখান থেকে। আমরা কি কি অর্ডার দিয়েছি? আমরা অর্ডার করলাম 2 প্লেট আলু পরোটা, 3টে ওয়াই, 2টো চিকেন মোমো। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, তা কি হতে পারে? চলে এসছে গরম গরম মোমো। আমার কিন্তু যেখানেই যাই না কেন, এই দার্জিলিংয়ের বা আমাদের নর্থ বেঙ্গলের মোমো টেস্টের মতো টেস্ট আমার অন্য কোথাও লাগে না। অসাধারণ খেতে হয়। অনেক জুসি আর বেশ স্টাফিং অনেক সুন্দর। চিকেন মোমো আছে এটা, তো চিকেনের ভালোই স্টাফিং রয়েছে। খেয়ে দেখতে হবে এবার কেমন লাগছে। এবার এসে গেছে গরম গরম ওয়াই। এবার পালা গরম গরম আলুর পরোটা ট্রাই করার। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। ভিডিওর শুরুতেই বলেছিলাম আজ যাওয়ার পথেই কিছু সাইট সিন আমরা করে নেব, যাতে কাল সকালে উঠে বেশি হুড়োহুড়ি না করতে হয়। ওয়েলকাম টু কার্শিয়াং। আজকে শুরুটা করছি কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে। একদম ছবির মতো একটা জায়গা। একদিকে পুরো ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে, চা বাগান, আর সবচেয়ে সুন্দর লাগে হলো এই যে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এখন যাচ্ছি আজকের দ্বিতীয় দর্শনীয় স্থানের দিকে। কার্শিয়াংয়ের এই রাস্তাগুলোর সৌন্দর্য না দেখলে বিশ্বাস করা যায় না। এক একটা বাঁক যেন এক একটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। সত্যি ম্যাজিক্যাল লাগছে চারপাশটা। প্রকৃতি কার্শিয়াংকে যেন নিজের হাতে সাজিয়ে দিয়েছে। সবুজ, পাহাড়, মেঘ আর শান্তির এক অপূর্ব মেলবন্ধন। এই শান্ত শহরে ধর্মপ্রাণ মানুষদের জন্য সম্প্রতি আরেকটি তীর্থস্থান যুক্ত হয়েছে। মূর্তিটি দাঁড়িয়ে আছে গৌরীশঙ্কর টি গার্ডেনের মধ্যে, নয়াবস্তি এলাকায়।
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে 2021 সালে নির্মিত হয়েছে বিশাল এক হনুমানজির মূর্তি, প্রায় 40 ফুট উঁচু। এই জায়গায় পৌঁছতে হয় বেশ খাড়া পাহাড়ি রাস্তা ধরে, যা একদিকে যেমন রোমাঞ্চকর কিন্তু তেমনই সাবধানতার দরকার। এখানে একটা মন্দির রয়েছে। প্রসাদ দিচ্ছেন এখানে। এবার আমরা কার্শিয়াং শহরের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। এটা কার্শিয়াং রেলওয়ে স্টেশন। এই শহরের রাস্তা, চারপাশে সবুজ আর পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে এক অনন্য অনুভূতি তৈরি করে। এর মাঝেই একটা জিনিস চোখে পড়ল। রাস্তার ধারে এই যে এত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, তারা আজ 1 মে ছুটির দিনে সবাই মিলে নিজেদের শহর পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছেন। এই শহরের মানুষের এমন সচেতনতা ও দায়িত্ববোধ সত্যি প্রশংসার যোগ্য। আমাদের প্রত্যেকের মধ্যে এমন মানসিকতা থাকলে পশ্চিমবঙ্গ আরো অনেক সুন্দর জায়গা হয়ে উঠত। চলতে চলতেই হঠাৎ যেন পুরো দিনটার প্রাপ্তি মিলে গেল। দেবদারুর ঘন সবুজ বন পেরোতেই চোখের সামনে এসে পড়ল টয় ট্রেন। পাহাড়ি রাস্তায় ধোয়া তুলে আসতে থাকা এই ছোট্ট ট্রেনটা দেখলেই এক অন্যরকম আনন্দ হয়। শুধু ভ্রমণ নয়, এটা যেন একেবারে নস্টালজিয়া। দার্জিলিং ট্রিপ তো টয় ট্রেন ছাড়া কল্পনাই করা যায় না। এসে পৌঁছালাম ঘুম মনেস্ট্রিতে। এটা আমাদের আজকের 3য় দর্শনীয় স্থান। দার্জিলিংয়ে এলে এই জায়গাটা না ঘুরে গেলে যেন ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা ঘুম স্টেশন ক্রস করে ঘুম মনেস্ট্রিতে এসেছি। ওপর থেকে একটু সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এইখানে মনেস্ট্রিটা, আর আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমি বলছিলাম না যে দার্জিলিং মানে কুয়াশা, পাহাড়, চা বাগান দেখেছি, পাহাড় দেখছি, এবার কুয়াশাও দেখার পালা, সাথে বৃষ্টি। এই মে মাসে একটু বৃষ্টি, ঠান্ডা, একটু হালকা ওয়েদার। সোয়েটার ডেফিনেটলি হালকা পাতলা পরতে হবে। আমরা এখনো বার করিনি, বাট শীঘ্রই মনে হচ্ছে বার করতে হবে। চলো আসো। ঘুম মনেস্ট্রি 1850 সালে প্রতিষ্ঠিত দার্জিলিং অঞ্চলের একটি প্রাচীনতম বৌদ্ধ গুম্ফা। মনেস্ট্রির ভেতরে রয়েছে মৈত্রেয় বুদ্ধের মূর্তি। চারপাশটা এতটাই শান্ত, এতটাই নিস্তব্ধ, যেন সময়টা কিছুক্ষণের জন্য থেমে গেছে। এই পাহাড়ি নির্জনতায় দাঁড়িয়ে বৌদ্ধ প্রার্থনার ধ্বনি কানে আসতেই মনটা যেন আরো বেশি শান্ত হয়ে যায়। একটু সময় কাটিয়ে নিলাম এখানে। ব্যস্ততা আর ভ্রমণের মধ্যে এইরকম একটা শান্ত মুহূর্ত খুব দরকার হয়। মনেস্ট্রির ঠিক এই পাশেই রয়েছে এই দোকানগুলো, যেখানে বিভিন্ন রকম চিপস, খাবার, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। সাথে মনেস্ট্রি ক্যাফে রয়েছে, যেখানে চা, কফি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। প্রাইসটা রিজনেবল। মশালা টি 20 টাকা, লেমন টি 20 টাকা, কফি 40 টাকা, ঠিকই আছে। পাহাড়ে এলে আমার একটাই নেশা, সেটা হলো এই ফুল দেখা। পাহাড়ের মতো সুন্দর ফুল বোধহয় কোথাও আর পাওয়া যায় না। এবার এসে পৌঁছেছি বাতাসিয়া লুপে। এখানে প্রবেশের জন্য টিকিট লাগে 50 টাকা করে, আর 10 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য পুরো টিকিট কাটতে হয়। ইংরেজিতে লুপ মানে বক্রাকার কিংবা বৃত্তাকার কোনো অঞ্চল। পাহাড়ের চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য 1919 সালে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়। বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে রয়েছে একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ। ভারতীয় সেনাবাহিনীর গোর্খা শহীদ 20 সৈনিকদের স্মরণে নির্মিত। এখানে রয়েছে বিশাল বড় বাগান, যেটা বহু রকমের গাছ আর রং বেরঙের ফুলে সাজানো। এখান থেকে পাহাড়ের রানী দার্জিলিং শহরটাকে দেখতে অনবদ্য লাগে। যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ঝলকও দেখতে পাওয়া যায়, আর তার জন্যই বেশ কিছু বাইনোকুলার রাখা আছে। টাকার বিনিময়ে পর্যটকরা এগুলো ব্যবহার করতে পারেন। পাহাড়ি জামাকাপড় ভাড়া পাওয়া যায়, যেগুলো পরে পর্যটকরা ছবি তোলেন এখানে। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ তো এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে স্বীকৃতি পেয়েছে, তারই কিছু ডিটেলস এখানে দিয়ে রেখেছে। হলিউড আর বলিউডের বেশ কিছু সিনেমা যেগুলো দার্জিলিংয়ে শুটিং হয়েছে, সেগুলোরও কিছু ছবি এখানে দেয়া রয়েছে। আর এগুলো সেই একদম ভিনটেজ টাইমের দার্জিলিং।
টয় ট্রেন বাতাসিয়া লুপে 360 ডিগ্রি ঘুরে যায়, ফলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের বৃত্তাকার দৃশ্য পাওয়া যায়। এখানেই দেখা মিলল সেই স্টিম ইঞ্জিন টয় ট্রেনের। ধোঁয়া ছেড়ে হুইসেল বাজিয়ে ধীরে ধীরে চলা এই ট্রেনটা যেন শুধু একটা যাত্রা নয়, একেবারে চলন্ত ইতিহাস। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই পুরনো ট্রেন এখনও চালু আছে, আর যারা আসল টয় ট্রেন এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য এটা একদম স্পেশাল। এবার পালা হোটেলে চেক ইন করার, আর তাই রওনা দিলাম সেদিকেই। মেলের কাছাকাছি পছন্দের কোনো হোটেলেই ঘর পাচ্ছিলাম না। অনেক খুঁজে এই হোটেলটা পেয়েছি। এটা কেভেন্টাস থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। এই যে পৌঁছে গেছি চকবাজার ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। গাড়ি নিয়ে গোল করে ঘুরে রামাদা আর ঘড়িঘর পেরোতেই পৌঁছে গেলাম হোটেলের সামনে। এটা হলো স্প্রিংবার্ন আর এটা হলো ফেয়ারমন্ট। ঘড়িতে বাজে 3:30। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এটা মাস্কাটেলের হোটেল ফেয়ারমন্ট। আমাদের এখন আগামী 2 দিনের বাসস্থান এটাই। আমাদের হোটেল থেকে মেলের ডিস্টেন্স খুবই কম, কারণ রামাদাটাই একদম দেখতেই পাওয়া যাচ্ছে। ওটা জাস্ট এই বিল্ডিংটার পরেই হলো ক্লক টাওয়ার, আর পাশেই হলো এটা। ডেফিনেটলি একবার ঘুরে দেখাবো। লাগেজ নেমে গেছে। বাই ভাইয়া, থ্যাংক ইউ। এবার চেক ইন করার পালা, ফর্মালিটিস কমপ্লিট করে। এটা আমাদের হোটেলের রিসেপশন এরিয়াটা। ছিমছাম, খুব সুন্দর দেখতে। উপরটা এরকম কাঠের সিলিং করা রয়েছে। এপাশে সিঁড়িটা ভালো দেখতে, বেশ। দেখা যাক রুমগুলো কেমন হয়। ঠিক টাইমেই পৌঁছে গেছি। বেশ কয়েকটা লোকেশন সাইট সিন কমপ্লিট করে আজকে এলাম, যাতে কালকে একটু চাপটা কম থাকে আর আমরা একটু দার্জিলিংটা মানে ম্যাল এরিয়াটা একটু ভালো করে উপভোগ করতে পারি। আজকে তো মোটামুটি অনেকগুলো জায়গা দেখা হয়ে গেল। দার্জিলিংয়ে আসা মানে মেন অ্যাট্রাকশন কিন্তু অবশ্যই ম্যাল। তো যাব, একটু ফ্রেশন আপ হয়ে নিই, চেক ইন ফর্মালিটিসটা কমপ্লিট করে তারপর আমরা ম্যালের দিকে যাব তোমাদের সঙ্গে নিয়ে। হোটেলটা এসে যা দেখলাম ভালোই লাগছে, বেশ সুন্দর করে সাজানো গোছানো। মাস্কাটেলের প্রপার্টিজের রিভিউ আমরা খুবই ভালো পেয়েছি, তো সেই অনুযায়ী আমরা বুকিং করেছি অনলাইনে। কত টাকা কি, রুম কেমন, কত ভাড়া, সবটা তোমাদেরকে স্ক্রিনেই দিয়ে দেবো ডিটেলস। আর বাকি ডিটেলস মানে ম্যাল থেকে কতটা দূর কি, পুরোটা আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবারে আমাদের রুমের দিকে যাওয়ার পালা। দেখে কিন্তু ভালোই লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সুপার ডিলাক্স রুম নিয়েছি 2টো। বুকিং টাইমে ওনারা বলে দিয়েছিলেন যে এই রুমের খাটের মাপ হবে বড়, সুতরাং 3 জনে একসাথে শুতে অসুবিধা হবে না। এই রুমগুলো দুটোই ভিউ রুম, সুতরাং জানলার বাইরে তাকালে কিছুটা পাহাড় আর কিছুটা স্থানীয় এলাকা দেখা যাবে। ঘরের সাথে সাথে বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখে নেওয়া যাক আমাদের থাকার দ্বিতীয় ঘরটি। 112 আমাদের রুম নাম্বার। টাটা, ওয়েলকাম। বাহ, বেশ সুন্দর, অনেকটা বড় রুমটা। হোটেলের সবচেয়ে মোস্ট এক্সাইটিং আর জায়গা। বাহ, ভিউটা ভালোই। এবার একটু রুম ট্যুরটা দিয়ে দিই। প্রথমেই দেখাই একটা কিং সাইজের বেড। ওনারা বলেছিলেন আমাদেরকে যে 3 জন শোয়ার জন্য এনাফ হবে, সত্যিই তাই। কিং সাইজের বেড রয়েছে, সাথে একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, সাথে বেডসাইড টেবিল হিসেবে এটা রয়েছে, এটা কেটেল রয়েছে, চা কফি যে কিটটা হয় সেটা দেয়া আছে, একটা ওয়ার্ড্রপ আছে ছোটোর মধ্যে ভালো, আর ঠান্ডার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটাও দেয়া আছে। রাতে লাগছে কিনা কম্বল দেখি। আর একটা বিউটিফুল স্পেস, সেটা হলো এই জায়গাটা। 2টো চেয়ার, তার সাথে একটা টেবিল। সকালবেলা উঠে বা রাত্রিবেলায় মানে সন্ধ্যের পর এখানটায় বসে বাইরের দৃশ্যটা কিন্তু উপভোগ করাটা দারুণ হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা রুমের, সেটা হলো এই বাথরুমটা। বাহ, বাথরুমটা বেশ ভালো, বেশ বড় সাইজের। যা যা দরকারি সবই রয়েছে।
শাওয়ার এরিয়া, মিরর, বেসিন স্পেস, কোমোড, গিজার সবই আছে। এই হোটেলটা এবং এর ঘরগুলো কিন্তু বেশ পছন্দ হয়েছে আমাদের সবার। একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি ম্যালের উদ্দেশ্যে। আর এখন বাজে ঠিক 5টা বাজতে 5 মিনিট। দেখা যাক আমরা কতক্ষণে ম্যালের কাছে পৌঁছাই। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, তাই না? হ্যাঁ, এখানে একটা সাবওয়ে আছে। এটাই আমি বুকিংয়ের সময়তেও দেখেছিলাম যেখানে একটা সাবওয়ে আছে। এই সামনেই রামাদা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারকে বাঁ দিকে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। এখন হয়েছে 3 মিনিট 12 সেকেন্ড। সুতরাং মোটামুটি বলতেই পারি যে 3 মিনিটের মধ্যে কেভেন্টাস পৌঁছে যাচ্ছি হোটেল থেকে। ম্যালের কাছাকাছি থাকবো বলে এই হোটেলটা নেওয়া, যাতে দিনের যে কোনো সময় ইচ্ছে হলেই 2 থেকে 3 মিনিট হেঁটে ম্যালে পৌঁছে যাওয়া যায়। লাস্ট যখন এসছিলাম তখন কিন্তু ম্যাল রোডের ওঠার মুখে এই বসার জায়গাগুলো ছিল না, এগুলো এবারে নতুন হয়েছে। আমি কিন্তু প্রায় 2 বছর পর দার্জিলিংয়ে এলাম, সেজন্য অনেক কিছু নতুন লাগছে। আর লাগবে নাই বা কেন, পর্যটনের শীর্ষস্থান এই ম্যাল রোড, তাই নিত্য নতুন কিছু না কিছু হতেই থাকে এখানে। বেশ ভালোই ভিড় রয়েছে কিন্তু। আসলে এইবার পয়লা মের ছুটিটা এত সুন্দরভাবে পড়েছে, তাই পরিবার নিয়ে সকলেই ঘুরতে এসছেন। দার্জিলিংয়ে এলে এই সামনের জায়গাটি মানে গ্লেনারিজের হোপ, আমি জানি না এটা কতটা হোপ জাগায়। এখানে কিন্তু ছবি তোলার লাইনটা বেশ, তো এসেই টুক করে ছবি তুলে নেব এই হোপটা রাখলে হবে না। আজ আমাদের লাঞ্চ হয়নি, তাই কি খাওয়া যায় এখন ভাবতে ভাবতে শেষে ঠিক করলাম গ্লেনারিজটাই আজ ঘুরে নিই। দার্জিলিংয়ে এলে ব্রেড আর পেস্ট্রির লোভে একবার ঠিক ঘুরে যাই এখান থেকে। আসতেই প্রথমে সদ্য তৈরি কেক আর পেস্ট্রির সুগন্ধ আপনাকে স্বাগত জানাবে। বিকেল 5টাতেও দেখুন কেমন ভিড় এখানে। আমরা এবার উপরের দিকে উঠতে শুরু করলাম, কারণ রেস্তোরাঁটা উপরেই। নিচের তলায় চা কফি আর জল খাবার শুধু পাওয়া যায়। গ্লেনারিজ দার্জিলিংয়ের এমন একটা রেস্তোরাঁ যেটা শুধু খাবারের জন্য নয়, তার সাজসজ্জা ও পরিবেশের জন্যও বিখ্যাত। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হলেও এখনও সেই পুরনো দিনের ঐতিহ্য কিন্তু বজায় রয়েছে এখানে। ভিতরে ঢুকলেই চোখে পড়ে ঔপনিবেশিক ধাঁচের সাজসজ্জা, পালিশ করা কাঠের মেঝে, ফরাসি জানলা, ছাদ থেকে ঝুলে থাকা ঝাড়বাতি এবং পরিপাটি করে সাজানো বসার জায়গা। এখানের সবচাইতে বড় আকর্ষণ এই বাইরে বসার জায়গাটা, যেখান থেকে শহর আর পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। বিকেলবেলায় নিচে জলখাবারের ভিড় থাকলেও উপরের রেস্তোরাঁটা একটু খালিই আছে। বেশ কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করে এবার ভুরিভোজ করার পালা। প্রথমেই এলো চিকেন স্ট্রিপস আর ফ্রেঞ্চ ফ্রাইজ। শেষ করতে না করতেই চলে এলো গার্লিক চিকেন, সাথে মিক্সড রাইস আর নান। এবার এলো আমাদের প্রিয় খাবার মিক্সড গ্রিল সিজলার। এতে চিকেন, হ্যাম, সসেজ, বেকন আর এগ থাকে। খেতে এক কথায় অসাধারণ। খাওয়া শেষ হতে না হতেই সন্ধে নেমে এলো। নীল রঙের ছোঁয়ায় আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে। গ্লেনারিজের ভিড়ও কিন্তু বেড়ে গেছে ততক্ষণে। গ্লেনারিজ থেকে খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরোচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি ম্যালের দিকে। আমি নিশ্চিত যে আমার সাথের সঙ্গীরা এই অবধি পৌঁছানোর পরে এই দোকানটা দেখে দাঁড়িয়ে যাবে। ব্যাস, এখানে আমার বাম্পার ডিসকাউন্ট সেল চলছে আর সব ভিড় একেবারে এই দোকানেই। চলে এলাম ম্যালে। ভিড় তো ভালোই রয়েছে।
এই জায়গাটার না একটা আলাদাই ফিলিংস আছে। যত জায়গায় যাই, যেখানেই যাই, এই জায়গাটা এলে অন্যরকম একদম লাগবেই লাগবে। বেশ ভিড়, সবাই নিজের মতো করে এনজয় করছে। তবে এই বসার বেঞ্চগুলো এই সাইডে করায় খুব ভালো হয়েছে, কিন্তু এবারে ভালো লাগে। এই জায়গাটায় এলে সত্যিই ভালো লাগে, কারণ আমার কাছে জীবনের প্রথম পাহাড় দেখা এই দার্জিলিং। বোধহয় ক্লাস 5-এ পড়তাম, তখন প্রথম এসেছিলাম বাবা মার হাত ধরে। প্রথম পাহাড় দেখা, প্রথম ম্যালে আসা, আমার এখনও মনে পড়ে। ম্যাল মানে আমার কাছে ছোটোবেলায় আমার কাছে ম্যালের সেরা স্মৃতি ছিল ভুট্টা খাওয়া। আমি ছোটো থেকে একটু ভুট্টা খেতে ভালোও বাসতাম। আর আমার মনে পড়ে যে যতবার আসতাম এই ম্যাল রোডে, এখন তো এখানে মার্কেট যেরকমভাবে বসে দিত আগে সেরকমভাবে বসে না, কিন্তু যখন আসতাম নিচ থেকে এই ম্যালের টপে এখানে আসা অবধি ভুট্টা একটা আমাকে কিনে দিতেই হবে। ওই ভুট্টা হাতে নিয়ে খেতে খেতে উপরে উঠতাম। এই যে বাচ্চাগুলো কি সুন্দর ছোটাছুটি করছে, খেলছে, তখন এভাবে আমিও হয়তো আমার তখন যে বন্ধুরা ছিল, আমার ভাই বোনরা যারা আসতো সাথে, তাদের সাথে খেলতাম। এখন জীবন পাল্টে গেছে, বড় হয়ে গেছি, কিন্তু এই ম্যালের ফিলিংসটা সেম আছে। এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। ঠান্ডা কিন্তু ভালোই আছে, সবাই মোটামুটি সোয়েটার পরে নিয়েছে, জ্যাকেট পরে নিয়েছে, কেউ কেউ টুপিও ব্যবহার করছে। ভালোই লাগছে ঠান্ডাটা, হালকা হালকা ঠান্ডা। কলকাতার গরম থেকে তো অবশ্যই অনেক বেশি আরাম এখানে। তৃষানের এটাই প্রথম দার্জিলিং দেখা, প্রথম দার্জিলিং ম্যালে আসা, তাই ওকে বিভিন্ন ইনফরমেশান ওর সাথে আমরা শেয়ার করছি, ওকেও চেনাচ্ছি, যাতে ভবিষ্যতে আজ যেমন আমরা একা আসছি, একসময় তো ও একা আসবে, তখন যাতে ওর কোনো অসুবিধা না হয়। আমাদের কি আনবি কোনোদিনও সাথে নিজে, না একা একাই আসবি এরপর বল? এটা হলো চৌরাস্তা হকার্স মার্কেট। চারিদিকে অনেক দোকানই থাকে এখানে। এই দিকটায় কিন্তু বেশ অনেকগুলো হোটেল আছে। অলমোস্ট চার্চের সামনে চলে এসেছি। হকার্স মার্কেটটা এখন এই দিকে, একবার ঘুরে দেখা যাক হকার্স মার্কেটটা। আমার বড় শপিং করতে ভালো লাগে, তাই জন্য এরকম দোকানপাট ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে, মজা পাই আমি। বাহ, সামনে অন্য একটা জিনিস বেশি চোখ কাড়লো। মা সরস্বতীর মূর্তিটা কি সুন্দর দেখো। ও, মৎস্যকন্যারা জলদান করছে আর মা সরস্বতী মাঝখানে বসে আছে। পেছনের বিল্ডিংটা তো তোমরা সবাই চেনো, এটাকে গোর্খা রঙ্গমঞ্চ ভবনও বলে। তার সামনে এটা করেছে, আর হকার্স মার্কেটটা এখন এখানে শিফট করে দিয়েছে। প্রচুর মানুষের ঢল, সব কেনাকাটি চলছে। আমরাও লেগে পড়লাম কেনাকাটি করতে। ফিরে এলাম মেলে। গোল্ডেন টিপসে হরেক রকম চা বিক্রি হচ্ছে। দার্জিলিং ফার্স্ট ফ্ল্যাশ থেকে শুরু করে হার্বাল টি, গ্রিন টি, হোয়াইট টি সবই আছে এখানে। উপহার হিসেবে কেনা যায় সেরকম ব্যবস্থাও আছে। আবার দারুণ দারুণ চায়ের পাত্রও পাওয়া যাচ্ছে। পছন্দ মতো আমরাও একটু চা কিনে নিলাম। রাত হয়েছে, ঠান্ডাটাও বেড়েছে। একটা কাঞ্চাপা কিনে মাথায় দিতে হলো, কারণ শিশিরটা পড়ছে তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। এরপর না দিলে কাল সকালবেলা উঠে হয়তো কথা বলতে কষ্ট হতো। এই চার্চের সামনে এখানে একটা ফ্লি মার্কেট টাইপের, এক্সিবিশনস টাইপের হচ্ছে চার্চের সামনে। ফিরে এলাম হোটেলে। রাতে হোটেলে খাবার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। গুড মর্নিং।
সকালে ঘুম ভাঙতেই জানলার ধারে এসে দাঁড়ালাম, আর আসতেই চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা। পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা আজ একটু বেশি। তবু এই চূড়াগুলোর আভাস পাওয়াটাই যেন বড় একটা প্রাপ্তি। হোটেলের এই ঘর থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার চূড়া খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা তৈরি হয়ে গেছি, একটু পরেই সাইট সিনের জন্য বেরোবো। তার আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিতে চলে এলাম। চলো দেখে নেওয়া যাক আজ ব্রেকফাস্ট বাফেটে কি কি রয়েছে। আজ রয়েছে কর্নফ্লেক্স, লুচি সবজি, চিড়ের পোহা, সেদ্ধ ডিম, আর সঙ্গে আছে ব্রেড, জ্যাম আর বাটার। রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। গাড়ি নিচে এসে দাঁড়িয়ে আছে। আজ আমাদের দার্জিলিং সাইট সিন আছে, অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘুরে দেখবার জন্য আমরা যাচ্ছি, বেরোচ্ছি। চলো তোমাদের সাথে নিয়ে বেরিয়ে পড়ি। সবাই রেডি? বৌদি দেখি কেমন সেজেছো, শ্রীশান দেখি ফিটচেক, প্রসেনজিৎ দেখি দাদা ফোনে কথা বলছে, এদিকে আমি। অবশেষে বেরিয়ে পড়লাম। আজকের প্রথম গন্তব্য পিস পাগোডা। পাহাড়ি শহরের রাস্তাগুলো খুব সরু, তাই মাঝে মাঝেই একটু ট্রাফিক জ্যাম হচ্ছে। তবে একটা বিষয় আমার খুব ভালো লাগে, এখানে সবাই ধৈর্য ধরে গাড়ি চালায়, ওভারটেক কেউ করে না। এই জিনিসটা পাহাড়ি মানুষদের থেকে শেখার মতো। এসে পৌঁছালাম পিস পাগোডার কাছে। গেট পার হয়ে একটু হাঁটতে হবে, কারণ উপরে পার্কিং এরিয়াতে প্রচুর লাইন পড়েছে, তাই হেঁটে পৌঁছে যাওয়াই ভালো। এই জায়গাটা বেশ শান্ত, কোলাহল থেকে পালিয়ে এসে মন স্থির করার আদর্শ জায়গা। পিস পাগোডা তৈরি হয়েছিল 1972 সালে জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির উদ্যোগে। তিনি বিশ্বাস করতেন যুদ্ধ নয়, শান্তি মানব সভ্যতার ভবিষ্যৎ। এই পাগোডা হলো সেই বার্তার প্রতীক, এক শান্তির মিনার। এই ধরনের পিস পাগোডা পৃথিবীর অনেক দেশেই আছে। দার্জিলিংয়ের এই পাগোডাটি পাহাড়ের বুকে একেবারে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। পাগোডার সামনে পৌঁছতে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়। এখানে কোনো টিকিট লাগে না, বিনামূল্যেই প্রবেশ করা যায়। প্যাগোডার চারপাশে ভগবান বুদ্ধের জীবনের নানা ঘটনার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যের মাধ্যমে। বিস্তীর্ণ সাদা গম্বুজের ওপর থাকা ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তিটি পাহাড় আর মেঘের মাঝে যেন শান্তির প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। বুদ্ধের জীবনের এই মুহূর্তগুলো আমাদের শেখায় যে শান্তি, ধৈর্য আর করুণা দিয়েই জীবনে এগিয়ে যেতে হয়। এরপর আমরা এলাম পাশে থাকা বৌদ্ধ মন্দিরে। মন্দির খোলা থাকে সকাল 4:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। মন্দিরে ঢুকতেই মনে হয় যেন অদ্ভুত শান্তি জড়িয়ে রয়েছে চারদিকে। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে প্রবেশ করা যায় মূল প্রার্থনা ঘরে। সকাল সকাল এলে প্রার্থনায় অংশগ্রহণ করতে পারবেন। এবার রওনা দিলাম আমাদের দ্বিতীয় সাইট সিন স্পটের দিকে, রক গার্ডেন। রক গার্ডেন যাওয়ার রাস্তা কিন্তু একেবারে পাহাড়ি, সরু, আঁকাবাঁকা মোড় আর বেশ রোমাঞ্চকর। এখানে যারা থাকেন তাদের কাছে এইসব রাস্তা নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও আমাদের কাছে একেবারে নতুন এক অনুভব। অনেক সময় দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে না, তবু সবকিছু ছাপিয়ে চারপাশের দৃশ্য এক কথায় দুর্দান্ত। একদিকে সবুজে ঢাকা চা বাগান, আর অন্যদিকে রয়েছে পাহাড় আর উপত্যকা। প্রকৃতি যেন নিজের মতো করে গল্প বলে চলেছে। এই যে এত সবুজ চারপাশ, শহরের কংক্রিটের ভিড়ে এসব আর কোথায় বা দেখি। এবার এসে পৌঁছালাম রক গার্ডেনের সামনে। এখানে এন্ট্রি ফি 20 টাকা। গরমে সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি, আর শীতকালে সকাল 8টা থেকে 4টে অবধি খোলা থাকে। মানুষ যদি একটু রেসপন্সিবল ট্যুরিজমটা শিখতো তাহলে হয়তো এত কিছু এরমভাবে লিখে দিতে হতো না। যাই হোক, অনেকে খুব খারাপ ভাববেন কথাটা বললে, কিন্তু এত কিছু লিখে দেওয়ার পরেও কিন্তু অনেক মানুষই স্টিল ফুল ছেঁড়া, গাছের পাতা ছেঁড়া, যেখানে সেখানে খাবার খেয়ে ফেলে দেওয়া, এগুলো করেই থাকে। এটা আমি মনে করি এটা অনুচিত। আপনারাও হয়তো অনেকেই জানেন, মনে করেন এটা অনুচিত, কিন্তু যাই হোক, কিছু মানুষকে এখনও সেটা শেখানো গেল না হয়তো। রক গার্ডেন একদম তার নামের মতোই, পাহাড় কেটে প্রাকৃতিক ঢালে তৈরি করা হয়েছে এই বাগান। পাথর, ঝর্ণা আর সবুজে ঘেরা এই জায়গাটা প্রকৃতি আর মানুষের যৌথ প্রচেষ্টায় গড়া এক সুন্দর সৃষ্টি।
এখানে বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হয়, কিন্তু এই হাঁটা একটুও ক্লান্তিকর মনে হয় না, কারণ চারপাশে এত গাছ, রং বেরঙের ফুল আর পাহাড়ি পরিবেশ মিলিয়ে বেশ ভালো লাগে হেঁটে উপরে উঠতে। আমি প্রথম এখানে এসেছিলাম যখন ক্লাস 3-তে পড়ি, তখনও জায়গাটা খুব ভালো লেগেছিল। শীতের পরে এখন ঝর্ণার জলপ্রবাহ একটু কম, তবে এখনও দেখতে বেশ ভালোই লাগছে। আমরা এখন হাঁটছি একদম উপরের দিকে, যেখান থেকে ঝর্ণা শুরু হয়েছে। হাঁটার গতি অনুযায়ী 10 থেকে 15 মিনিট লাগে উপরে পৌঁছতে। উপরে পৌঁছানোর পর চারপাশের দৃশ্য আর ঝর্ণার ঠান্ডা জলধারাটা যেন আরও বেশি করে মন ভালো করে দিল। মিনিট 15 এই উপরের অংশে কাটিয়ে আমরা নামা শুরু করলাম নিচের দিকে। হঠাৎ করে আবহাওয়াটা একদম পাল্টে গেল, মেঘ ঘনিয়ে আসছে। বুঝতে পারছি বৃষ্টি নামবে, তাই তাড়াতাড়ি রওনা হতে হচ্ছে। ব্যাস, যেমন ভেবেছিলাম শুরু হয়ে গেল বৃষ্টি। এটাই পাহাড়ি আবহাওয়ার মজা। এক মুহূর্ত আগে রোদ, আর এখন ঝিরিঝিরি বৃষ্টি। মেঘলা আকাশ, হালকা ঠান্ডা হাওয়া, আর গাড়ির জানলায় টুপটাপ জলের শব্দ, সাথে বাজছে প্রিয় একটা গান। যেন একেবারে সিনেমার কোনো সিন চোখের সামনে উঠে এসছে। এমনই এক বর্ষার দিনে দার্জিলিং শহরের ভেজা রাস্তায় টয় ট্রেনের দেখা মিলল। পুরনো দিনের নস্টালজিয়া যেন একসঙ্গে ভেসে এলো মনে। এই মুহূর্তগুলোই এই ট্রিপের পরম প্রাপ্তি। এখন আবার ট্রাফিক জ্যামে পড়েছি। পাহাড়ে এটা সাধারণ ঘটনা, সবাইকে ধৈর্য ধরেই এগোতে হয়। এখন আমরা ক্রস করছি দার্জিলিং রেলওয়ে স্টেশন। কাল এখানে আসবো ঘুরতে। এবার এসে পৌঁছালাম কেভেন্টাসের কাছে। এখন যাচ্ছি ডেকেভাস রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টটার কথা আমি অনেকবার শুনেছি, কুঙ্গার ঠিক পাশেই এটা। তাছাড়া কুঙ্গার লম্বা লাইন এড়িয়ে আর একটু অন্যরকম খাবার ট্রাই করতে এখানে আসতে চেয়েছিলাম। এই রেস্টুরেন্টে মেলে টিবেটিয়ান, কোরিয়ান আর জাপানিজ ফুড। এখানে সব খাবারই দুর্দান্ত। আমরা কি কি নিয়েছি একবার বলি। আমরা নিয়েছি চিকেন টিবেটিয়ান তুপ্পা, ড্রাগন চিকেন বাও, ননভেজ কিমবাব উইথ চিকেন, আর পর্ক বিমবাব। আমরা ডেকেভাসে খাওয়ার জন্য আজকে খুব এক্সাইটেড, কারণ আমরা অনলাইন দেখে রেখেছিলাম, রিভিউজ খুব ভালো এখানের। আর এখানে যেহেতু ডিফারেন্ট ফুড আইটেমস পাওয়া যাচ্ছে, ডিফারেন্ট কুজিনস পাওয়া যাচ্ছে, তো আমরা ডিফারেন্ট খাবার তো নিলাম। এখন দেখা যাক কোনটা কেমন খেতে হয়। অবশ্যই তোমাদেরকে জানাবো কোনটা বেশি ভালো লাগলো, কোনটা কম ভালো লাগলো, আর তোমরা এলে কোনটা মাস্ট ট্রাই করবে। চিকেন থুপকা একেবারে মন ভালো করে দিল। সুশিটাও বেশ ভালো লাগলো খেতে। আর প্রথমবার ট্রাই করলাম বিবিম্বাপ। এটা কোরিয়ান রাইস বোল, খুব ফ্লেভারফুল আর ব্যালেন্সড। ডেজার্টে খেলাম তিরামিসু। এটা এখানকার মাস্ট ট্রাই। সারাদিন ঘুরে বেড়ানোর পর একদম পারফেক্ট লাঞ্চ এক্সপিরিয়েন্স হলো এখানে। দুপুরের খাওয়ার পর আমরা এখন রওনা দিয়েছি দার্জিলিংয়ের দুটি অন্যতম দর্শনীয় জায়গার দিকে, HMI আর দার্জিলিং চিড়িয়াখানা। আমাদের গাড়ি আমাদের নিয়ে যাবে ওখানে, কিন্তু ম্যাল রোডের রাস্তা এতটাই সরু যে এখানে গাড়ি পার্ক করা সম্ভব হয় না। তাই গাড়ির দাদা গাড়িটা দূরে নির্দিষ্ট পার্কিং এলাকায় রেখে দিয়েছেন। এখানে প্রতিটা চালকের জন্য নির্দিষ্ট পার্কিং এরিয়া থাকে, যাতে ট্রাফিক জ্যাম না হয়। এখন আমরা হেঁটে চলেছি সেই পার্কিংয়ের দিকেই। গাড়ি পেয়ে গিয়ে এবার রওনা দিয়েছি জুয়ের পথে। এখন স্কুল ছুটির সময়, তাই রাস্তায় অনেক বাচ্চাদের দেখা মিলছে। সবাই একে একে বাড়ি ফিরছে। চারপাশটা একদম হই হই করছে। মাত্র 12-15 মিনিটে আমরা পৌঁছে গেলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুয়ের সামনে। গ্রীষ্মকালে পার্কের সময় সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 110 টাকা, আর 6 বছরের নিচে শিশুদের জন্য একেবারে ফ্রি। তবে খেয়াল রাখবেন, প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। এই জায়গাটা অনেকটা বড়, তাই পুরোটা ঘুরে দেখতে একটু সময় লাগবে। প্রথমে আমরা HMI দেখব, তারপর চিড়িয়াখানা। যাওয়ার পথেই কিছু কিছু পশুর দেখা মিলছে। ওই দেখুন নীল ভেড়া। এই যে এদিকে আবার ইয়াক রয়েছে। আর এখান থেকেই শুরু হচ্ছে HMI,
মানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। 1953 সালে তেনজিং নরগে আর এডমন্ড হিলারির এভারেস্ট জয় ভারতবর্ষে পাহাড় চড়ার খেলার প্রতি উৎসাহ জাগিয়ে তোলে। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় মিলে সিদ্ধান্ত নেন একটা মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট তৈরি করার। আর তাই 1954 সালের 4 নভেম্বর দার্জিলিংয়ে গড়ে ওঠে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। হিমালয়ের কোলে তেনজিং নরগের শহর দার্জিলিংয়েই তৈরি করা হয় এই ইনস্টিটিউট, আর এটা খুব অল্প সময়ে হয়ে ওঠে পাহাড় চড়ার শিক্ষার কেন্দ্রবিন্দু। HMI মিউজিয়াম তৈরি হয় 1957 সালে। এই মিউজিয়ামের লক্ষ্য ছিল পাহাড়, পর্বতারোহণ আর হিমালয়ের সংস্কৃতি সংরক্ষণ ও শিক্ষার মাধ্যমে জনগণকে জানানো। প্রতি বছর প্রায় 5 লক্ষ মানুষ এই জায়গা দেখতে আসেন। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি ওটা আর ভিডিও করতে পারলাম না। কিন্তু আপনাদের সবাইকে বলবো, দার্জিলিংয়ে এলে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে দেখবেন। এবার আমরা ফিরছি চিড়িয়াখানার দিকে। বাঘেদের সাথে দেখা করার পালা। আমার মতে দার্জিলিংয়ের চিড়িয়াখানা নিঃসন্দেহে ভারতের সেরা কিছু চিড়িয়াখানাগুলোর মধ্যে একটা। যদিও আমরা প্রায় ক্লোজিং টাইমের কাছাকাছি এসে পৌঁছেছি, তবুও যতটা সম্ভব দেখার চেষ্টা করব। অনেক ধরনের রং বেরঙের পাখি আছে এখানে, যাদের অনেককেই আমি আগে কখনো দেখিনি। এই চিড়িয়াখানায় এলেই দেখতে পাই। এই চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ হলো লাল প্যান্ডা। ওদের মজার আচরণ দেখলে মন খুশি হয়ে যায়। সারাদিনের ঘোরা শেষ করে আমরা আবার এসে ফিরেছি ম্যাল রোডের কাছে। এখান থেকে আমাদের হোটেলটা খুব কাছে। একটু ক্লান্ত লাগছে, তাই হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নেব, তারপর আবার বেরোবো ম্যালের দিকে। সারাদিনের ক্লান্তি নিয়ে যখন হোটেলে ফিরে এলাম, ঠিক তখনই জানলার বাইরে চোখ পড়ল। পাহাড়ে সূর্যাস্তের দৃশ্য আকাশে নীল, কমলা, সোনালি রং মিশে এক অনন্য রূপ তৈরি করেছে। এমন দৃশ্যের জন্যই তো মানুষ বারবার ফিরে আসে দার্জিলিংয়ে। আমরা আবার বেরিয়ে পড়েছি। আজ ম্যাল রোডে আগের তুলনায় অনেক বেশি ভিড়। আজ শুক্রবার তো, তাই হয়তো অনেকেই উইকেন্ডে বেড়াতে এসছেন। সন্ধেবেলায় সব দোকানের আলো জ্বলে উঠলে ম্যাল রোডটা একেবারে ঝলমল করে ওঠে। এই ছোট্ট কফি শপটা পাইন রিজ হোটেলের একদম পাশে, ম্যালের কাছেই। এখান থেকে আমরা একটু কফি অর্ডার করলাম। আমি নিয়েছি হেজেলনাট কফি, আর বৌদি আর দাদা নিয়েছে ক্যাপুচিনো। সবগুলো কফিরই টেস্ট খুব ভালো লাগলো। ম্যালে থাকা এই দোকানটা আমার বড্ড প্রিয়। এখান থেকে আমি আগেও বেশ কিছু জিনিস কিনেছি। এনাদের কালেকশন অসাধারণ। যারা আর্টস অ্যান্ড হ্যান্ডক্রাফট পছন্দ করেন তাদের জন্য এই দোকানটা একদম পারফেক্ট। এই দেখুন, ওদের কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর দেখতে দেখুন সবকিছু। আমি নিচ্ছি একটা গণেশের ওয়াল হ্যাঙ্গিং, দাম পড়ল 300 টাকা। কেনাকাটি সেরে এবার হোটেলে ফিরবো, তাই আজ ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল আমাদের খুব সকালে রওনা দিতে হবে। আমরা যাব একটা দুর্দান্ত অফবিট হোমস্টেতে একটা দিন কাটাতে, যেখানে আছে ঝর্ণা আর নদীর প্রাইভেট অ্যাক্সেস। সাথে দেখব লেপচা জগৎ, মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, আরও অনেক কিছু। সঙ্গে থেকো আর দেখতে থেকো ম্যাড লিটেলস। আরও অনেক সুন্দর জায়গা আর অভিজ্ঞতা নিয়ে ফিরছি খুব শিগগিরই।